প্রশ্ন করে নীল ধ্রুব তারায়, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারায়, আর কতকাল। নমস্কার, আমি স্বপন ফ্রম মাই ইউটিউব চ্যানেল স্ট্রাগলার ডে। ভালো আছেন, সুস্থ আছেন, আশা করি ভালো থাকুন। সেই শুভকামনা আমি আমার সকল শুভনয়দের প্রতি, আমার সাবস্ক্রাইবদের প্রতি, আমার ফ্রেন্ডসদের প্রতি এই আমার সবসময় কামনা থাকবে। তাই আপনাদের সঙ্গে শেয়ার করি বলে বা আপনাদের সঙ্গে মাঝে মধ্যে চলে আসি বলে আমিও বেশ বিন্দাস থাকি, ভালো থাকি। আজকে যেটা আমি বরাবর বলি, অনুগ্রহ করে আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে আপনাদের কমেন্টস যদি থাকে আমি তার উত্তরটা দেওয়ার চেষ্টা দিয়ে থাকি। আমাদের নানা রকম অরাজকতা তো আছেই সব জায়গাতেই, ব্যবসা বলুন, চাকরি বলুন, দুর্নীতি সব জায়গাতেই আছে। খেলার মধ্যেও আছে, এটা তো বিগত বেশ 25-30 বছর ধরেই চলছে। এবং সেই খেলাধুলার মধ্যেও যে জালিয়াতি বা জুয়ারিদের রাজত্ব, সেটা আমরা জানি আছে। কলকাতা ফুটবলও আছে। ভারতের ফুটবলে মক্কা বলতে আমরা জানি কলকাতা ফুটবল। কিন্তু দেখুন, আজ থেকে প্রায় 80-র দশকে যেগুলো হতো, চিটিংবাজি, বেটিং, একটা খেলা, বিনোদন, হারজিত সব জায়গাতেই আছে, সব খেলাতেই আছে। খেলাটা তো একটা বিনোদন। মানুষ কিছুক্ষণের জন্য নানা রকম অশান্তি, মানসিক স্ট্রেসকে ভুলে থাকতে চায়, মাঠে যায়, খেলা দেখে। সে প্রিয় দল হারুক বা জিতুক, কিছুটা হয়তো আনন্দ পায় যারা জেতে, আর যারা হারে সে দলের সমর্থকরা দুঃখ করে। একটা বিনোদন তো তারা পায়। সেই খেলাটাকেও জানেন বেটিং করে, চিটিংবাজি করে, লটারির মতো জুয়া খেলে খেলাটার মান, গুণগত একটা সৃষ্টি, পরিবেশ নষ্ট করে দেয়। এরকম যদি হতে থাকে তাহলে ভারতের খেলাধুলার ক্ষেত্রে, আমি হকির কথা ছেড়ে দিলাম, ক্রিকেটের কথা ছেড়ে দিলাম, ফুটবলের কথাই বলতে এসেছি। আমি আজকে আপনাকে কিছু জানাতে চাই। তাই ফুটবল যদি এই ধরনের হয়, এমনিতে তো ভারতীয় ফুটবলের মান খুব ভালো নয়, উন্নত নয়। বাংলাদেশের কাছেও এই রিসেন্ট হেরে গেছে। আর বিশ্বকাপ খেলা তো অনেক দূরস্থ। তার কারণ কি জানেন? অনেক ছোট দেশ আছে। আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম, ভারতের থেকে 3 ভাগের 1 ভাগ হয়তো তাদের জনসংখ্যা, বা পশ্চিমবঙ্গের থেকেও অর্ধেক জনসংখ্যা। তারাও এবছর মানে 2026 সালে ওয়ার্ল্ড কাপ ফুটবল তারা খেলবে, কোয়ালিফাই করেছে। তার কারণ কি জানেন? তাদের ইচ্ছে শক্তিটা আছে, তাদের খেলার মধ্যে সততা আছে, দুর্নীতিমুক্ত। তারা একাডেমি তাদের সামর্থ্য অনুযায়ী তারা তৈরি করে আজকে বিশ্বকাপ ফুটবলে সেই সকল দেশগুলো তারা খেলবে। এবার তো বোধহয় খুব সম্ভব অনেকটা দল বেড়েছে, প্রায় আমি মনে হয় অনেকটা দল, এবার অনেকগুলো দল খেলবে এবার বিশ্বকাপে। তা আমি ভারতের, ধরুন কলকাতা ভারতের ফুটবলের একটা মক্কা, সেইখানে কাজ বিছানো মাঠ আর কাটা বারপোস্ট এবং বেটিং সেটিং। কি আশা করেন যে বাংলার ফুটবলে উন্নতি হবে? আমি বাংলা ফুটবলটা নিয়ে বলতে চাইছি যে তখন তো বারপোস্টে খেলা হতো। 1980 সালের শতকের কথা বলছি। তখন তো লোহার বারপোস্ট আসেনি, তখন কাঠের বারপোস্ট ছিল। এই কয়েকদিন আগেও দেখুন, এই কলকাতা ফুটবল লিগে ম্যাচ ফিক্সিং আর ব্যাটিংয়ের জন্য কলকাতা পুলিশ একাধিক ক্লাব কর্তাকে গ্রেপ্তার করেছে। এগুলো অনেক আগেই করা উচিত ছিল। আর প্রশাসনের
যে তরফে তৎপরতা দেখানো হচ্ছে দুষ্ট লোকদের শাস্তি দিয়ে ময়দান থেকে ফিক্সিং বেটিংয়ের শিকড় উপড়ে দেওয়া। জানি না এইটুকু প্রয়াসের মধ্যে বা চেষ্টার মধ্যে কতটুকু সততা আছে, কতটুকু আন্তরিকতা আছে, আমার সন্দেহ আছে। আর কলকাতা লিগে ম্যাচ গড়পেটা নতুন নয়। 1983 সালে লিগে একটা দিনে জানেন দুটো ম্যাচ মিলিয়ে 194টা গোল হয়েছিল। অবশ্য সেটা ফার্স্ট ডিভিশন নয়, তখনকার ফার্স্ট ডিভিশন নয়। তাও ভাবতে পারেন কি নোংরা মোটা হয়। আমি আসছি তার পর। আমি কলকাতা ফুটবল নিয়ে বলতে চাই, কষ্ট লাগে, দুঃখ লাগে। মোহাম্মদ ইকবাল মোহামেডান ছাড়া জেলার ফুটবল থেকে শুরু করে ছোটোখাটো যে ফোর্থ ডিভিশন, ফিফথ ডিভিশন, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশনে প্রচুর ভালো ভালো ফুটবলার আছে, তাদেরকে উঠতে দেওয়া হয় না। শুধু কি জানে, আমাদের প্রশাসনিক, সে রাজ্য সরকার বলুন বা কেন্দ্রীয় সরকার বলুন বা ফুটবল প্রশাসনের কথা বলুন, তাদের সঠিক নজরদারি নেই। অবহেলা, তুচ্ছ এবং তাচ্ছিল্যতা আছে, যার ফলে অনেক ভালো ভালো ফুটবলার তার প্রতিভা নিয়ে এসেও অকালে তারা ঝরে পড়ে, মানে প্রস্ফুটিত হয় না, অনেক আগেই তারা হারিয়ে যায় মাঠ থেকে। তারগুলো অনেকগুলো কারণ আছে। আর আমি আজকে যেটা নিয়ে বলতে চাইছিলাম বা বলতে চাইছি, যে ওই 1983 সালে যে 194টা গোল হয়েছিল, তখন আবার ম্যাচ ছিল 70 মিনিটের, এখন তো 90 মিনিটের হয়। এই 194টা গোল হওয়ার যে ঘটনায় তোলপাড় হয়েছিল দেশের ফুটবল মহল। আর এই গল্পেটা মূল অভিযুক্ত কে ছিলেন জানেন? তখনকার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কর্তা রঞ্জিত গুপ্ত। অবশ্য তিনি লুকোচুরিয়ে কিন্তু সেই ঘটনাটা ঘটাননি। তিনি মাঠের সাংবাদিকদের ডেকে একটা ম্যাচের ফল 114 ভার্সেস 0, আর অন্য ম্যাচে 80 ভার্সেস 0, মানে একটা পক্ষ 114 গোলে জিতেছে, বিপক্ষ কোনো গোল দিতে পারেনি, 0। আরেকটা ম্যাচে 80টা গোল হয়েছে আর আরেকটা পক্ষ কোনো গোল দিতে পারেনি, 0। এটা হওয়া সম্ভব হয় কখনো? যত দুর্বল টিম হোক, একটা 70 মিনিটের ম্যাচে 114টা গোল বা 80টা গোল দেওয়া, এটা কোনো সততার প্রতীক? বাস্তবে সম্ভব হতে পারে, কিন্তু হয়েছে। এইভাবে খেলার মানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করে আশা করব যে ভারতীয় ফুটবল উন্নতি করবে বা আমাদের ক্যালকাটা ফুটবল জাতে উঠবে? এখন তো দেখুন, এইসব গড়পাটার জন্য, বেটিংয়ের জন্য, দুর্নীতির জন্য বাংলার ফুটবল অনেক পিছিয়ে গেছে, অনেক পিছিয়ে গেছে। কেরালা থেকে শুরু করে বোম্বে, মণিপুর, মিজোরাম, এরা অনেক উঠে আসছে ফুটবলে। বাংলার দাদাগিরি অনেক দিন আগে থেকেই স্থিমিত। তার কারণ কি জানেন? ভালো ফুটবলার তৈরি করার পেছনে যাদের যতটা আন্তরিকতা দরকার, যতটা সততা দরকার, ঠিক ততটা প্রয়াস আমাদের ফুটবল ফেডারেশনের নেই। কেন্দ্রীয় সরকার বলুন বা রাজ্য সরকার, তাদেরও নেই, গা ছাড়া ভাব। তাহলে ভালো ফল আপনি আশা করবেন কি করে? সম্ভব নয়। আর এই রঞ্জিত গুপ্তের কথা বলছিলাম, তৎকালীন ভিক্টোরিয়া ক্লাবের, মানে স্পোর্টিং ক্লাবের যে কর্তা, তিনি কি করেছেন জানেন? তিনি সাংবাদিকদের ডেকে, সেই সময় 1983 সালের কথা বলছি, তিনি, তার দাবি ছিল সে সাংবাদিকদের সামনে যে লিগে প্রচুর গড়পেটা হওয়া সত্ত্বেও আয়োজক আইএফএ কিছু করছে না, তাই এমন একটা ঘটনা আমি ঘটাতে হবে বা ঘটাবো যেটা সবাই দেখে নড়ে চড়ে বসবে। এই রঞ্জিত গুপ্তের লক্ষ্যপূরণ কিন্তু হয়েছিল। গড়পেটা বন্ধে লিগে অনেক নিয়ম নতুন করে এসেছিল, নতুন নিয়ম এসেছিল, কিন্তু
নিয়ম যেমন হয় ফাঁকও আবার থাকে, আইন থাকলে আইনের ফাঁক থাকে, এটি আমাদের দেশের বৈশিষ্ট্য। আর তাই যত আইন করুক না কেন এই গড়পেটা বা বেটিং বা জুয়া চলতেই থাকে, আর চলছেও তাই। নতুন শতকে এসে যেভাবে গড়পেটা হতে থাকে তার নামকরণ করা হয় হাইটেক গড়পেটা। মাঠ, খেলার মাঠে কাঁচ ছড়িয়ে বন্ধ রাখা হয় সেই টেকনিকের একটা পার্ট। সেটা আমি বলি, সত্য ঘটনা, এটা ঘটেছে কলকাতার মাঠে। কিভাবে জানেন? একবার দ্বিতীয় ডিভিশন লিগে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে শেষ দিনের 4টি ম্যাচের ফলের ভিত্তিতে 4টি টিমের মধ্যে 2টো টিম অবনমনে পড়বে। বাটা মাঠে যে 2টো টিমের মধ্যে খেলা পড়েছিল তারা বাকি ম্যাচের ফল দেখে নিতে চেয়েছিল বলেই নিজেদের মধ্যে ম্যাচটা ভুন্ডুল করতে চেয়েছিল। তারপরে যে ম্যাচগুলো সেটা দেখে তার ফল অনুযায়ী এটা একটা গড়পেটা করবে। সেই জন্য তারা কি করেছিল জানেন? মাঠে ম্যাচ শুরুর আগে মাঠে এমনভাবে কাঁচ ছড়িয়ে রেখেছিল যে রেফারি বা আইএফএ কর্তারা এসে মাঠ পরিষ্কার করেও ম্যাচটা শুরু করতে পারেননি, এবং তার ফলে ম্যাচটা একদিন পিছিয়ে যায়। এবার লক্ষ্য পূরণ হয়ে যায়। খেলার ফল বুঝে, মানে অন্য খেলার ফল বুঝে নিজেদের মধ্যে পুরো পরের দিন যে ম্যাচটা সেটা ড্র রেখে তারা অবনমন বাঁচিয়েছিল, রেলিগেশন। এগুলো হচ্ছে বাস্তব ঘটনা। এগুলো আমি একটু আপনাদের কাছে তুলে ধরতে চাই আমার স্ট্রাগলার দেব এই ইউটিউব চ্যানেলে। জানাতে চাই যে ভারতীয় ফুটবল বা কলকাতার ফুটবলের যে রমরমাটা ছিল তার মধ্যেও কিছু ব্যক্তি অসাধুতার জন্য কিছুটা হলো দুধে চোনা পড়ে গিয়েছিল। আর যেটা বলছিলাম যে কাঁচ ফেলে ম্যাচ পণ্ড করার মতোই ময়দানে বারপোস্ট কেটে, তখনকার বারপোস্ট কিন্তু কাঠের ছিল, ওই বারপোস্টটা কেটে ফেলার উদাহরণও আছে। রেফারি এসে দেখলেন যে বারপোস্ট ভাঙা পড়ে আছে, মেরামত করে ততক্ষণ ম্যাচ শুরু করার মতো সময় ছিল না। ফলে কী হলো জানেন? ম্যাচটা স্থগিত হয়ে গেল। তারপরে অন্য ম্যাচের ফল দেখে ওই ম্যাচের খেলার অ্যাডভান্টেজটা নিয়ে ফেলল যে ক্লাব ওই বারপোস্টটা কেটেছিল। পরের ম্যাচ থেকেও এই উন্নত, মানে এর পরেও থেকে উন্নত গড়পেটা উদ্ভাসিত হয় হাইটেকভাবে। একটা টিম তার প্রতিপক্ষকে ম্যাচটা ছাড়বে ঠিক হয়ে গেছে যে জানতে পেরে মাঠে হাজির মিডিয়া, আইএফএর পরিদর্শকও। তাদের সামনে তো আর পায়ের তলা দিয়ে বল গলিয়ে কিংবা পেনাল্টি করিয়ে প্রতিপক্ষকে গোল পাইয়ে দিতে পারবেন না ফুটবলাররা, কারণ সেখানে বড় বড় কর্তারা হাজির, মিডিয়া হাজির। তাও তো একটা পদ্ধতি নিতে হবে, নিয়েও ছিল। কীভাবে নিয়েছিল জানেন? যে ফুটবলাররা, তাহলে কি হবে? দেখা গেল যে ম্যাচের আগে মাঠে মেডিকেল টিমই হাজির হলো না। আইএফএ নিয়মে আছে যে অ্যাম্বুলেন্স আর মেডিকেল টিম হাজির না থাকলে সে ম্যাচ হবে না, এবং সেই মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স দেখেই রেফারি খেলার অনুমতি দেবে। তো এই যে গড়পেটা করতে চাওয়া টিমের কর্তারা কী করলেন জানেন? যে মেডিকেল টিমকে ভ্যানিশ করে দিতেন অর্থ এবং ক্ষমতার জোর খাটিয়ে। আর রেফারি ম্যাচটা শুরু করতে পারতেন না, হতাশ হয়ে ফিরত মিডিয়া এবং পরিদর্শকরা, তার কারণ মাঠে তখনও অ্যাম্বুলেন্স বা মেডিকেল টিম এসে পৌঁছায়নি। ফলে কি হলো জানেন? যে গোল না খেয়েও কি ম্যাচে হারা সম্ভব? কলকাতা ময়দানে তেমনই হাইটেক গড়পেটা হয়েছে সম্ভব। কিভাবে? ফিক্সিংয়ে ম্যাচ যারা হারবে বলে ঠিক আছে তারা মাঠে 11 জন ফুটবলার আনত, আর রিজার্ভ বেঞ্চে কেউ থাকতো না। বলা হতো যে ট্রেনের গণ্ডগোলে সব ফুটবলাররা আসতে পারেনি। ম্যাচ আরম্ভ হতেই কর্তাদের শেখানো স্ক্রিপ্ট মেনে নাটক শুরু ফুটবলারদের। কীরকম শুরু হলো? চোট লাগার বাহানায় বসে গেলেন একজন, আর রেফারির সঙ্গে ঝামেলা করে ইচ্ছাকৃতভাবে 3 জন ফুটবলার
লাল কার্ড দেখলেন। হাফ টাইমের আগে টিমে ফুটবলার হয়ে গেল 7 জন। হাফ টাইমের পরেই ফের চোটের বাহানা, বসে গেলেন আরও 2 জন। সব ব্যাটিং বা সেটিংয়ের এটা ফল বা প্ল্যান। এবার লিগের যে নিয়ম অনুযায়ী একটা টিমে 5 জন হয়ে গেলে রেফারি ম্যাচ বন্ধ করতে বাধ্য। গোল না খেয়ে না হেরে 3 পয়েন্ট পাইয়ে দেওয়া গেল। এইসব ম্যাচ গড়পেটার মধ্যে তখন অবশ্য অর্থের বিনিময়টা বা লেনদেনটা ছিল না, ফলে ফিক্সিংয়ের সেটিং হলেও বেটিংটা ছিল না। এইসব করা হতো ময়দানে বন্ধুত্ব রক্ষার স্বার্থে। এইবার বলুন, এইভাবে কোনোদিন কোনো দেশের বা কোনো রাজ্যের ফুটবল উন্নতি করতে পারে? এগুলো আমি আপনাদেরকে একটু জানানোর জন্যই আজকে লাইভটা করছি। এন্টালিতে, কলকাতার এন্টালিতে থাকা একজন আইএফএর এক প্রয়াত প্রভাবশালী কর্তা বলতেন যে গড়পেটা করা আমার জন্মগত অধিকার। একদম রাজনৈতিক নেতার মতো বলতেন। আর কেউ পারলে আমাকে আটকে দেখাক। তখন এই ধরনের ম্যাচগুলোতে ভাই ভাই ম্যাচ বলতো। ময়দানে ভাই ভাই ম্যাচে ভাতৃঘাতী এবং আইন বিরোধী হতে শুরু করলো 10 বছর আগে থেকে। ফিক্সিংয়ের সঙ্গে জুড়ল বেটিং। জুয়ার নিয়মে সরাসরি খেলা দেখানোটা একটা প্রধান শর্ত ছিল। কলকাতা লিগের প্রিমিয়াম ডিভিশনে প্রায় সব খেলাই হয় টিভি চ্যানেলে, নইলে অ্যাপেও দেখানো হচ্ছে এখন। তখন তো এসব ছিল না, গড়পেটা করতে সুবিধা হতো, কেউ দেখতো না, ইচ্ছা মতো হতো। তো এখন ওগুলো করতে গেলে অন্যরকম টেকনিক নিতে হয়, কারণ মিডিয়া হাজির থাকে, খেলা দেখানো হয়, দর্শকরা থাকে ওখানে। ইচ্ছাকৃতভাবে গোল খাওয়া, পায়ের তলা দিয়ে বল গলিয়ে দেওয়া, বা ইচ্ছাকৃতভাবে পেনাল্টি পাওয়া বা পেনাল্টি করিয়ে দেওয়া, পাইয়ে দেওয়া, এটা লোকের চোখে লেগে যায়। তবে আইএসএলে কি 8 বছর, বিগত 3 বছর 4 বছর ধরে হচ্ছে না? হচ্ছে। তাতে কি হলো? লাভ কিছু হলো? কিছু বাজে টিমকে, নিজের প্রিয় টিমকে ক্ষমতার জোরে হারিয়ে দেওয়া হলো। সেখানে ঘুষ আছে কিনা বলতে পারবো না, পয়সার খেলা আছে কিনা জানি না, কিন্তু এটা হয়েছে। এটা ভারতের কলকাতার বড় বড় টিমের বিরুদ্ধে হয়েছে। মোহনবাগান বলুন, মোহামেডান বলুন, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তো হয়েছে। বছর 3 আইএসএল দেখা গেছে খেলায় ইচ্ছাকৃতভাবে ইস্টবেঙ্গলকে হারিয়ে দেওয়া হয়েছে। জেতা টিম বা জেতা ম্যাচ হারিয়ে দেওয়া হয়েছে। জানি না এটা ইস্টবেঙ্গলের প্রতি সেই রেফারি, একটা রেফারি নয়, এরকম রেফারি একটা গোষ্ঠী এই জিনিসটা করেছে। ইন্ডিয়ান সুপার লিগ। কি বলবেন তাহলে? প্রমাণ শুধু ওইটুকুই যে টিভিতে দেখা গেছে যে রেফারি অন্যায্যভাবে পেনাল্টি দিয়েছে, অন্যায্যভাবে পেনাল্টি থেকে দলকে বঞ্চিত করেছে, ইচ্ছাকৃতভাবে লাল কার্ড দেখিয়েছে, ইচ্ছাকৃতভাবে লাল কার্ড দেখানো উচিত বলে সেই জায়গাটায় তিনি লাল কার্ড দেখাননি, এমনকি হলুদ কার্ডও দেখাননি। এগুলো চোখে ধরা পড়েছে, কিন্তু প্রতিকার কিছু হয়েছে কি? হয়নি। কারণ কি, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি একজন বাঙালি জাতীয় টিমের গোলকিপার কল্যাণ চৌবে, তার ক্ষমতা হয়নি এই নীতিগুলোকে পাল্টাতে বা এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে। যার ফলে আজকে দেশে কথিত আছে যে দেশের, আমাদের ভারতবর্ষে 1 নম্বর লিগ, ফুটবল লিগ, ইন্ডিয়ান সুপার লিগ ISL মাঠে দর্শক হয় না। লজ্জাজনক। তার কারণ হচ্ছে এইটা, এই ধরনের মানুষ দেখতে চায় না। মানুষ ভালো খেলা দেখতে চায়, উচিত টিম, ভালো খেলে যোগ্য টিম জিতুক সেটাই চায়। মাঠের মধ্যে এরকমভাবে অন্যায্য পক্ষপাতিত্ব, রেফারির দ্বারা ম্যাচ জিতিয়ে দেওয়া আর একটা টিমকে হারিয়ে দেওয়া, সবাই এটা বরদাস্ত করবে না, পছন্দ করবে না। আর সেই জন্যই এই ব্যাপারটা এমনভাবে ঘটলো, মাঠে এখন দর্শক যায় না। ISL মাঠে দেখবেন অধিকাংশ মাঠ ফাঁকা, এখন ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ ছাড়া। আর একটা কথা হচ্ছে যে এখন তো অ্যাপে দেখায় 3 বছর ধরে বা কিছু বছর ধরে দেখাচ্ছে, সেখানে বেটিং করতে গেলে বা সেটিং করতে গেলে একটু অসুবিধা হয়। আরেকটা কথা হচ্ছে কি, যে এই 3 প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডানের কোটি কোটি দর্শক আছে, তাদের ভয়ে
এই বেটিং চক্রটা সেদিকে বা তাদের খেলায় হাত বাড়াতে পারত না, কারণ তাদের কোটি কোটি সমর্থক আছে। কি করে করতো তারা? তাহলে আর্থিক সংকটে ধুঁকতে থাকা ছোট ক্লাবগুলোকে টার্গেট করত এই বেটিং চক্র। স্পন্সর এনে দেব, ভালো টিম গড়ে দেব, এমন সব লোভনীয় প্রস্তাব এই ক্লাবগুলোকে দিত এই বেটিং চক্র, যেগুলো ছোট টিম এবং যেখানে অধিকাংশ নিম্নবিত্ত পরিবার থেকে প্লেয়াররা খেলতে আসে, গরিব মফস্বল থেকে, তাদেরকে টার্গেট করত। টিম গঠন থেকে ম্যাচ সংগঠন সব কিছুই আমরা করে দেব। ফলে এই বেটিং চক্রটা সেই দায়িত্বটা টিমের নিয়ে নিত, আর এইসব ছোট টিমের ক্লাবের কর্তাদেরকে কিছু পয়সা বা কিছু টাকা দিয়ে দেওয়া হতো। তার ফলে যখন ম্যাচ শুরু হয়, এই শুরু হতে গিয়ে দেখা যায় যে মোটা নগদ অর্থের বিনিময়ে গরিব ফুটবলারদের দিয়ে ম্যাচের গড়পেটাটা শুরু হয়। আমরা ম্যাচ মানে দেখুন, একজন গরিব ফুটবলার একদম নিম্নবিত্ত পরিবার থেকে এসছে, একদম গরিব পরিবারের থেকে এসছে, সেই ফুটবলার নিজে কি বলছে, নাম বললাম না, তিনি বলছেন যে জানেন, আমরা ম্যাচ জিতিয়ে ক্লাবের থেকে যে পেমেন্ট পাবো তার 5 গুণ টাকা পাবো যদি আমরা ক্লাবকে ম্যাচটা হারিয়ে দিই। লিগের বেশিরভাগ ম্যাচই এখন হয় জেলার মাঠে, সেখানে না থাকে মিডিয়া আর না থাকে সেরকম দর্শক। ফলে ফুটবলাররা অন্যায়ভাবে পায়ের ফাঁক দিয়ে গোল খাইয়েও গালিগালাজ বা মারধর খাওয়ার আতঙ্কে থাকেন না। ম্যাচ সম্প্রসারণকারী সংস্থা বা যারা সম্প্রচার করে সেই সম্প্রচারকারী বা মিডিয়া সংস্থা খুব কম ক্যামেরা এই ম্যাচগুলো দেখায়। ফলে ফুটবলারদের তারাও বুঝে গেছে, ক্লাব কর্তারাও বুঝে গেছে, বেটিং চক্রও বুঝে গেছে, যেখানে মিডিয়া নেই, ধরা পড়ার সম্ভাবনা নেই, তাই তাদের ভুলগুলো সহজ ইচ্ছাকৃতভাবে প্রমাণ করা যাবে না যে আমরা সেটিং করে হেরেছি বা জিতেছি বা বেটিং করেছি। এটি হচ্ছে একটা অক্ষমতা, অযোগ্যতা আমাদের ফুটবল অ্যাসোসিয়েশন বা ফেডারেশনে, যারা ম্যাচগুলো সংগঠিত করে। তুমি সব জেলার মাঠে খেলাচ্ছ ভালো, খেলাটাকে প্রচার করছো, সম্প্রসারণ করছো, যাতে জেলার মানুষ বা ফুটবলাররা উৎসাহিত হয়, উঠে আসে সেখানে নতুন নতুন ফুটবলাররা, কিন্তু সেখানে গলতি আছে। সেখানে তুমি একটা টিভি চ্যানেলকে বা কোনো মিডিয়া চ্যানেলকে তো তুমি দিতে পারো খেলাটাকে দেখানোর জন্য, টেলিকাস্ট করার জন্য, তাহলে তো এসব বেটিং করার সাহস তারা পাবে না, কিন্তু করে না। আর বেটিংয়ের শর্তে ম্যাচ হারাটাই হচ্ছে বড় ব্যাপার। সরাসরি সম্প্রচার মানে টিভি চ্যানেল বলুন বা মিডিয়া বলুন, যারা সম্প্রচার করে থাকে, এই সম্প্রচার হওয়া ম্যাচগুলো ব্যাটিং অ্যাপ বেআইনিভাবে কপি করে তাদের গ্রাহকদের সামনে তুলে ধরে, যাতে সারা বিশ্বের জুয়ারিরাই টাকা লাগাতে পারে এই বেটিং সংস্থার মাধ্যমে। সিঙ্গাপুর, মালয়েশিয়া তো বটেই, রাশিয়ার একটি বেটিং সংস্থাও কলকাতা লিগ নিয়ে বেটিং করে এবং তাদের চক্রের লোকজন নিয়ন্ত্রণ করছেন ময়দানের খুব মানে ছোট ছোট ক্লাব কর্তাদের, কোচদের, ফুটবলারদের। এইসব চক্রের দুষ্ট লোকেরাই একে একে এখন গ্রেপ্তার হচ্ছেন। ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে, আদৌ হবে কি না, একজন দুজনকে ধরে তো হবে না, হাজার হাজার এরকম ক্রিমিনাল যুক্ত আছে। আর এই যে খেলাগুলো করে না, যেখানে মিডিয়া যায় না বা দেখানোর কোনো ব্যবস্থা থাকে না, এই বেটিং চক্র কি করে জানেন? নিজেরা ভিডিও তুলে যে প্লেয়ারটা ইচ্ছাকৃতভাবে পেনাল্টি পাইয়ে দিয়েছে তার ফটোটা ফোকাস করে ওই সিঙ্গাপুর বাইরে যারা বেটিং চক্র আছে মেইন, তাদের কাছে, তাদের বসদের কাছে পাঠিয়ে দেয়। সে সিঙ্গাপুর বলুন বা মালয়েশিয়া বলুন, এইসব জায়গায় বেটিংটা, কলকাতা ফুটবল নিয়ে টাকা দরকার। সে কলকাতা ফুটবল একটা নগণ্য পৃথিবীর মানচিত্রে তো খুঁজে পাওয়া যাবে না। তার ইন্টারেস্ট দেয় কেন জানেন? সেখান থেকে ভালো টাকা রোজগার করা যাবে। আর সেই ফটোগুলো তার নিজস্ব ভিডিওতে তুলে ওই সেটিং ফুটবলগুলো
ফুটবল ম্যাচগুলো, তারা সেগুলো নিজেরা ভিডিও করে তাদের সিঙ্গাপুর বা হংকং বলুন বা মালয়েশিয়ায় বলুন তাদের বসদের কাছে পাঠিয়ে দেয়, যে দেখুন এইভাবে ম্যাচটা আমরা হারিয়েছি। আর যে প্লেয়ারটা এই জিনিসটা করেছে, কেউ ইচ্ছাকৃতভাবে লাল কার্ড দেখলো, কেউ ইচ্ছাকৃতভাবে মাঠ থেকে বেরিয়ে গেল আহত হওয়ার ভান করে, কেউ ইচ্ছাকৃতভাবে পেনাল্টি পাইয়ে দিল, পেনাল্টি বক্সে ল্যাং মেরে ফাউল করে, তাদের ছবিগুলো পাঠালে তারা একটা ভালো টাকা এই বেটিং চক্র থেকে পায়। আর বাদ বাকি যারা আছে তারা তো এই ম্যাচটার এই বেটিংয়ের জন্য 3 গুণ টাকা কামিয়ে নেয়। এইভাবে আমাদের ভারতবর্ষে ফুটবল চলছে, তথা বাংলার ফুটবল চলছে। যতদিন এটা বন্ধ না হবে, বাংলার ফুটবলে কোনোদিন উন্নতি হবে না, তথা ভারতীয় ফুটবলে কোনোদিন উন্নতির পথ দেখবে বলে আমার মনে হয় না। যেখানে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে আছে, যেরকম আমরা বিশেষ বিশেষ রাজনৈতিক দলের ক্ষমতাসীন দলগুলোতে দেখি, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, কি পায় না তাদের চটি চাটা যারা চালা চামুন্ডা আছে, তাদের নেতা নেত্রীরা আছে, বিধায়করা আছে, মানে এমএলএ এমপিরা আছে, তাদের ছেলেমেয়েরা কেউ বেকার থাকে না, আর তাদের বাড়ি কখনো জীর্ণ দশায় থাকে না, প্যালেস প্রাসাদ হয়ে যায়। ঠিক এখানেও ঠিক এরকম। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ, এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আমি স্বপন ফ্রম মাই ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দে। ভালো আছেন, সুস্থ আছেন, আশা করি ভালো থাকুন, সেই শুভকামনা আমি আমার সকল শুভনয়দের প্রতি, আমার সাবস্ক্রাইবদের প্রতি, আমার ফ্রেন্ডসদের প্রতি এই আমার সবসময় কামনা থাকবে। তাই আপনাদের সঙ্গে শেয়ার করি বলে বা আপনাদের সঙ্গে মাঝে মধ্যে চলে আসি বলে আমিও বেশ বিন্দাস থাকি, ভালো থাকি। আজকে যেটা আমি বরাবর বলি, অনুগ্রহ করে আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে আপনাদের কমেন্টস যদি থাকে আমি তার উত্তরটা দেওয়ার চেষ্টা দিয়ে থাকি। আমাদের নানা রকম অরাজকতা তো আছেই সব জায়গাতেই, ব্যবসা বলুন, চাকরি বলুন, দুর্নীতি সব জায়গাতেই আছে। খেলার মধ্যেও আছে, এটা তো বিগত বেশ 25-30 বছর ধরেই চলছে, এবং সেই খেলাধুলার মধ্যেও যে জালিয়াতি বা জুয়ারিদের রাজত্ব সেটা আমরা জানি আছে। কলকাতা ফুটবলও আছে, ভারতের ফুটবলের মক্কা বলতে আমরা জানি কলকাতা ফুটবল। কিন্তু দেখুন, আজ থেকে প্রায় 80-র দশকে যেগুলো হতো, চিটিংবাজি, বেটিং, একটা খেলা, বিনোদন, হারজিত সব জায়গাতেই আছে, সব খেলাতেই আছে। খেলাটা তো একটা বিনোদন, মানুষ কিছুক্ষণের জন্য নানা রকম অশান্তি, মানসিক স্ট্রেসকে ভুলে থাকতে চায়, মাঠে যায়, খেলা দেখে। সে প্রিয় দল হারুক বা জিতুক, কিছুটা হয়তো আনন্দ পায় যারা জেতে, আর যারা হারে সে দলের সমর্থকরা দুঃখ করে। একটা বিনোদন তো তারা পায়। সেই খেলাটাকেও জানেন বেটিং করে, চিটিংবাজি করে, লটারির মতো জুয়া খেলে খেলাটার মান, গুণগত একটা সৃষ্টি, পরিবেশ নষ্ট করে দেয়। এরকম যদি হতে থাকে তাহলে ভারতের খেলাধুলার ক্ষেত্রে, আমি হকির কথা ছেড়ে দিলাম, ক্রিকেটের কথা ছেড়ে দিলাম, ফুটবলের কথায় বলতে এসেছি, আমি আজকে আপনাকে কিছু জানাতে চাই। তাই ফুটবল যদি এই ধরনের হয়, এমনিতে তো ভারতীয় ফুটবলের মান খুব ভালো নয়, উন্নত নয়। বাংলাদেশের কাছেও এই রিসেন্ট হেরে গেছে, আর বিশ্বকাপ খেলা তো অনেক দূরস্থ। তার কারণ কি জানেন, অনেক ছোট দেশ আছে, আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম, ভারতের থেকে 3 ভাগের 1 ভাগ হয়তো তাদের জনসংখ্যা, বা পশ্চিমবঙ্গের থেকেও অর্ধেক জনসংখ্যা। তারাও এবছর মানে 2026 সালে ওয়ার্ল্ড কাপ ফুটবল তারা খেলবে, কোয়ালিফাই করেছে। তার কারণ কি জানেন, তাদের ইচ্ছে শক্তিটা আছে, তাদের খেলার মধ্যে সততা আছে, দুর্নীতিমুক্ত। তার একাডেমি তাদের সামর্থ্য অনুযায়ী তারা তৈরি করে আজকে
বিশ্বকাপ ফুটবলে সেই সকল দেশগুলো তারা খেলবে। এবার তো বোধহয় খুব সম্ভব অনেকটা দল বেড়েছে, প্রায় আমি মনে হয় অনেকটা দল, এবার অনেকগুলো দল খেলবে এবার বিশ্বকাপে। তা আমি ভারতের, ধরুন কলকাতা ভারতের ফুটবলের একটা মক্কা, সেইখানে কাজ বিছানো মাঠ আর কাটা বারপোস্ট এবং ব্যাটিং সেটিং, কি আশা করেন যে বাংলার ফুটবলে উন্নতি হবে? আমি বাংলা ফুটবলটা নিয়ে বলতে চাইছি যে তখন তো বারপোস্টে খেলা হতো, 1980 সালের শতকের কথা বলছি, তখন তো লোহার বারপোস্ট আসেনি, তখন কাঠের বারপোস্ট ছিল। এই কয়েকদিন আগেও দেখুন, এই কলকাতা ফুটবল লিগে ম্যাচ ফিক্সিং আর ব্যাটিংয়ের জন্য কলকাতা পুলিশ একাধিক ক্লাব কর্তাকে গ্রেপ্তার করেছে। এগুলো অনেক আগেই করা উচিত ছিল। আর প্রশাসনের যে তরফে তৎপরতা দেখানো হচ্ছে দুষ্টু লোকদের শাস্তি দিয়ে ময়দান থেকে ফিক্সিং ব্যাটিংয়ের শিকড় উপড়ে দেওয়া। জানি না এইটুকু প্রয়াসের মধ্যে বা চেষ্টার মধ্যে কতটুকু সততা আছে, কতটুকু আন্তরিকতা আছে, আমার সন্দেহ আছে। আর কলকাতা লিগে ম্যাচ গড়পেটা নতুন নয়। 1983 সালে লিগে একটা দিনে জানেন দুটো ম্যাচ মিলিয়ে 194টা গোল হয়েছিল। অবশ্য সেটা ফার্স্ট ডিভিশন নয়, তখনকার ফার্স্ট ডিভিশন নয়। তাও ভাবতে পারেন কি নোংরামোটা হয়। আমি আসছি তার পর আমি কলকাতা ফুটবল নিয়ে বলতে চাই, কষ্ট লাগে, দুঃখ লাগে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান ছাড়া জেলার ফুটবল থেকে শুরু করে ছোটোখাটো যে ফোর্থ ডিভিশন, ফিফথ ডিভিশন, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশনে প্রচুর ভালো ভালো ফুটবলার আছে, তাদেরকে উঠতে দেওয়া হয় না। শুধু কি জানে, আমাদের প্রশাসনিক, সে রাজ্য সরকার বলুন বা কেন্দ্রীয় সরকার বলুন বা ফুটবল প্রশাসনের কথা বলুন, তাদের সঠিক নজরদারি নেই, অবহেলা, তুচ্ছ এবং তাচ্ছিল্যতা আছে, যার ফলে অনেক ভালো ভালো ফুটবলার তার প্রতিভা নিয়ে এসেও অকালে তারা ঝরে পড়ে, মানে প্রস্ফুটিত হয় না, অনেক আগেই তারা হারিয়ে যায় মাঠ থেকে। তারগুলো অনেকগুলো কারণ আছে। আর আমি আজকে যেটা নিয়ে বলতে চাইছিলাম বা বলতে চাইছি যে ওই 1983 সালে যে 194টা গোল হয়েছিল, তখন আবার ম্যাচ ছিল 70 মিনিটের, এখন তো 90 মিনিটের হয়। এই 194টা গোল হওয়ার যে ঘটনায় তোলপাড় হয়েছিল দেশের ফুটবল মহল। আর এই গল্পেটা মূল অভিযুক্ত কে ছিলেন জানেন? তখনকার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কর্তা রঞ্জিত গুপ্ত। অবশ্য তিনি লুকোচুরিয়ে কিন্তু সেই ঘটনাটা ঘটাননি। তিনি মাঠের সাংবাদিকদের ডেকে একটা ম্যাচের ফল 114 ভার্সেস 0 আর অন্য ম্যাচে 80 ভার্সেস 0, মানে একটা পক্ষ 114 গোলে জিতেছে, বিপক্ষ কোনো গোল দিতে পারেনি, 0। আরেকটা ম্যাচে 80টা গোল হয়েছে আর আরেকটা পক্ষ কোনো গোল দিতে পারেনি, 0। এটা হওয়া সম্ভব হয় কখনো? যত দুর্বল টিম হোক, একটা 70 মিনিটের ম্যাচে 114টা গোল বা 80টা গোল দেওয়া, এটা কোনো সততার প্রতীক? বাস্তবে সম্ভব হতে পারে, কিন্তু হয়েছে। এইভাবে খেলার মানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করে আশা করব যে ভারতীয় ফুটবল উন্নতি করবে বা আমাদের ক্যালকাটা ফুটবল জাতে উঠবে? এখন তো দেখুন, এইসব গড়পাটার জন্য, বেটিংয়ের জন্য, দুর্নীতির জন্য বাংলার ফুটবল অনেক পিছিয়ে গেছে, অনেক পিছিয়ে গেছে। কেরালা থেকে শুরু করে বোম্বে, মণিপুর, মিজোরাম, এরা অনেক উঠে আসছে ফুটবলে। বাংলার দাদাগিরি অনেক দিন আগে থেকেই
স্তীমিত। তার কারণ কি জানেন? ভালো ফুটবলার তৈরি করার পেছনে যাদের যতটা আন্তরিকতার দরকার, যতটা সততা দরকার, ঠিক ততটা প্রয়াস আমাদের ফুটবল ফেডারেশনের নেই। কেন্দ্রীয় সরকার বলুন বা রাজ্য সরকার, তাদেরও নেই। গা ছাড়া ভাব। তাহলে ভালো ফল আপনি আশা করবেন কি করে? সম্ভব নয়। আর এই রঞ্জিত গুপ্তের কথা বলছিলাম, তৎকালীন ভিক্টোরিয়া ক্লাবের মানে স্পোর্টিং ক্লাবের যে কর্তা, তিনি কি করেছেন জানেন? তিনি সাংবাদিকদের ডেকে, সেই সময় 1983 সালের কথা বলছি, তিনি তার দাবি ছিল সে সাংবাদিকদের সামনে যে লিগে প্রচুর গড়পেটা হওয়া সত্ত্বেও আয়োজক আইএফএ কিছু করছে না, তাই এমন একটা ঘটনা আমি ঘটাতে হবে বা ঘটাবো যেটা সবাই দেখে নড়ে চড়ে বসবে। এই রঞ্জিত গুপ্তের লক্ষ্যপূরণ কিন্তু হয়েছিল। গড়পেটা বন্ধে লিগে অনেক নিয়ম নতুন করে এসেছিল, নতুন নিয়ম এসেছিল, কিন্তু নিয়ম যেমন হয় ফাঁকও আবার থাকে। আইন থাকলে আইনের ফাঁক থাকে, এটি আমাদের দেশের বৈশিষ্ট্য। আর তাই যত আইন করুক না কেন, এই গড়পেটা বা বেটিং বা জুয়া চলতেই থাকে, আর চলছেও তাই। নতুন শতকে এসে যেভাবে গড়পেটা হতে থাকে তার নামকরণ করা হয় হাইটেক গড়পেটা। খেলার মাঠে কাঁচ ছড়িয়ে বন্ধ রাখা হয় সেই টেকনিক্যাল একটা পার্ট। সেটা আমি বলি, সত্য ঘটনা, এটা ঘটেছে কলকাতার মাঠে। কিভাবে জানেন? একবার দ্বিতীয় ডিভিশন লিগে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে শেষ দিনে 4টি ম্যাচের ফলের ভিত্তিতে 4টি টিমের মধ্যে 2টো টিম অবনমনে পড়বে। বাটা মাঠে যে 2টো টিমের মধ্যে খেলা পড়েছিল, তারা বাকি ম্যাচের ফল দেখে নিতে চেয়েছিল বলেই নিজেদের মধ্যে ম্যাচটা ভুন্ডুল করতে চেয়েছিল। তারপরে যে ম্যাচগুলো সেটা দেখে তার ফল অনুযায়ী এরা একটা গড়পেটা করবে। সেই জন্য তারা কি করেছিল জানেন? মাঠে ম্যাচ শুরুর আগে মাঠে এমনভাবে কাঁচ ছড়িয়ে রেখেছিল যে রেফারি বা আইএফএ কর্তারা এসে মাঠ পরিষ্কার করেও ম্যাচটা শুরু করতে পারেননি, এবং তার ফলে ম্যাচটা একদিন পিছিয়ে যায়। এবার লক্ষ্য পূরণ হয়ে যায়। খেলার ফল বুঝে, মানে অন্য খেলার ফল বুঝে নিজেদের মধ্যে পুরো পরের দিনের যে ম্যাচটা সেটা ড্র রেখে তারা অবনমন বাঁচিয়েছিল, রেলিগেশন। এগুলো হচ্ছে বাস্তব ঘটনা। এগুলো আমি একটু আপনাদের কাছে তুলে ধরতে চাই আমার স্ট্রাগলার দেব এই ইউটিউব চ্যানেলে। জানাতে চাই যে ভারতীয় ফুটবল বা কলকাতার ফুটবলের যে রমরমাটা ছিল, তার মধ্যেও কিছু ব্যক্তি অসাধুতার জন্য কিছুটা হলো দুধে চোনা পড়ে গিয়েছিল। আর যেটা বলছিলাম যে কাঁচ ফেলে ম্যাচ পণ্ড করার মতোই ময়দানে বারপোস্ট কেটে, তখনকার বারপোস্ট কিন্তু কাঠের ছিল, ওই বারপোস্টটা কেটে ফেলার উদাহরণও আছে। রেফারি এসে দেখলেন যে বারপোস্ট ভাঙা পড়ে আছে, মেরামত করে ততক্ষণ ম্যাচ শুরু করার মতো সময় ছিল না। ফলে কী হলো জানেন? ম্যাচটা স্থগিত হয়ে গেল। তারপরে অন্য ম্যাচের ফল দেখে ওই ম্যাচের খেলার অ্যাডভান্টেজটা নিয়ে ফেলল যে ক্লাব ওই বারপোস্টটা কেটেছিল। পরের ম্যাচ থেকেও এই উন্নত, মানে এর পরেও থেকে উন্নত গড়পেটা উদ্ভাসিত হয় হাইটেকভাবে। একটা টিম তার প্রতিপক্ষকে ম্যাচটা ছাড়বে ঠিক হয়ে গেছে যে জানতে পেরে মাঠে হাজির মিডিয়া, আইএফএর পরিদর্শকও। তাদের সামনে তো আর পায়ের তলা দিয়ে বল গলিয়ে কিংবা পেনাল্টি করিয়ে প্রতিপক্ষকে গোল পাইয়ে দিতে পারবেন না ফুটবলাররা, কারণ সেখানে বড় বড় কর্তারা হাজির, মিডিয়া হাজির। তাও তো একটা পদ্ধতি নিতে হবে, নিয়েও ছিল। কীভাবে নিয়েছিল জানেন? যে ফুটবলাররা, তাহলে কি হবে? দেখা গেল যে ম্যাচের আগে মাঠে মেডিকেল টিমই হাজির হলো না। আইএফএ নিয়মে আছে যে অ্যাম্বুলেন্স আর মেডিকেল টিম হাজির না থাকলে সে ম্যাচ হবে না।
এবং সেই মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স দেখেই রেফারি খেলার অনুমতি দেবে। তো এই যে গড়পেটা করতে চাওয়া টিমের কর্তারা কি করলেন জানেন, যে মেডিকেল টিমকে ভ্যানিশ করে দিতেন অর্থ এবং ক্ষমতার জোর খাটিয়ে। আর রেফারি ম্যাচটা শুরু করতে পারতেন না, হতাশ হয়ে ফিরত মিডিয়া এবং পরিদর্শকরা। তার কারণ মাঠে তখনও অ্যাম্বুলেন্স বা মেডিকেল টিম এসে পৌঁছায়নি। ফলে কি হলো জানেন, যে গোল না খেয়েও কি ম্যাচে হারা সম্ভব? কলকাতা ময়দানে তেমনই হাইটেক গড়পেটা হয়েছে সম্ভব। কিভাবে? ফিক্সিংয়ে ম্যাচ যারা হারবে বলে ঠিক আছে তারা মাঠে 11 জন ফুটবলার আনতো, আর রিজার্ভ বেঞ্চে কেউ থাকতো না। বলা হতো যে ট্রেনের গন্ডগোলে সব ফুটবলাররা আসতে পারেনি। ম্যাচ আরম্ভ হতেই কর্তাদের শেখানো স্ক্রিপ্ট মেনে নাটক শুরু ফুটবলারদের। কীরকম শুরু হলো? চোট লাগার বাহানায় বসে গেলেন একজন, আর রেফারির সঙ্গে ঝামেলা করে ইচ্ছাকৃতভাবে 3 জন ফুটবলার লাল কার্ড দেখলেন। হাফ টাইমের আগে টিমে ফুটবলার হয়ে গেল 7 জন। হাফ টাইমের পরেই ফের চোটের বাহানা বসে গেলেন আরও 2 জন। সব ব্যাটিং বা সেটিংয়ের এটা ফল বা প্ল্যান। এবার লিগের যে নিয়ম অনুযায়ী একটা টিমে 5 জন হয়ে গেলে রেফারি ম্যাচ বন্ধ করতে বাধ্য। গোল না খেয়ে না হেরে 3 পয়েন্ট পাইয়ে দেওয়া গেল। এইসব ম্যাচ গড়পেটার মধ্যে তখন অবশ্য অর্থের বিনিময়টা বা লেনদেনটা ছিল না। ফলে ফিক্সিংয়ের সেটিং হলেও বেটিংটা ছিল না। এইসব করা হতো ময়দানে বন্ধুত্ব রক্ষার স্বার্থে। এইবার বলুন, এইভাবে কোনোদিন কোনো দেশের বা কোনো রাজ্যের ফুটবল উন্নতি করতে পারে? এগুলো আমি আপনাদেরকে একটু জানানোর জন্যই আজকে লাইভটা করছি। এন্টালিতে, কলকাতার এন্টালিতে থাকা একজন আইএফএর এক প্রয়াত প্রভাবশালী কর্তা বলতেন যে গড়পেটা করা আমার জন্মগত অধিকার। একদম রাজনৈতিক নেতার মতো বলতেন। আর কেউ পারলে আমাকে আটকে দেখাক। তখন এই ধরনের ম্যাচগুলোতে ভাই ভাই ম্যাচ বলতো। ময়দানে ভাই ভাই ম্যাচে ভাতৃঘাতী এবং আইন বিরোধী হতে শুরু করলো 10 বছর আগে থেকে। ফিক্সিংয়ের সঙ্গে জুড়ল বেটিং। জুয়ার নিয়মে সরাসরি খেলা দেখানোটা একটা প্রধান শর্ত ছিল। কলকাতা লিগের প্রিমিয়াম ডিভিশনে প্রায় সব খেলাই হয় টিভি চ্যানেলে, নইলে অ্যাপেও দেখানো হচ্ছে এখন। তখন তো এসব ছিল না, গড়পেটা করতে সুবিধা হতো, কেউ দেখতো না, ইচ্ছা মতো হতো। তো এখন ওগুলো করতে গেলে অন্যরকম টেকনিক নিতে হয়, কারণ মিডিয়া হাজির থাকে, খেলা দেখানো হয়, দর্শকরা থাকে ওখানে। ইচ্ছাকৃতভাবে গোল খাওয়া, পায়ের তলা দিয়ে বল গলিয়ে দেওয়া, বা ইচ্ছাকৃতভাবে পেনাল্টি পাওয়া বা পেনাল্টি করিয়ে দেওয়া, পাইয়ে দেওয়া, এটা লোকের চোখে লেগে যায়। তবে আইএসএলে কি আজ বছর, বিগত 3 বছর 4 বছর ধরে হচ্ছে না? হচ্ছে। তাতে কি হলো? লাভ কিছু হলো? কিছু বাজে টিমকে, নিজের প্রিয় টিমকে ক্ষমতার জোরে হারিয়ে দেওয়া হলো। সেখানে ঘুষ আছে কিনা বলতে পারবো না, পয়সার খেলা আছে কিনা জানি না, কিন্তু এটা হয়েছে। এটা ভারতের কলকাতার বড় বড় টিমের বিরুদ্ধে হয়েছে। মোহনবাগান বলুন, মোহামেডান বলুন, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তো হয়েছে। বছর 3 আইএসএল দেখা গেছে খেলায় ইচ্ছাকৃতভাবে ইস্টবেঙ্গলকে হারিয়ে দেওয়া হয়েছে। জেতা টিম বা জেতা ম্যাচ হারিয়ে দেওয়া হয়েছে। জানি না এটা ইস্টবেঙ্গলের প্রতি সেই রেফারি, একটা রেফারি নয়, এরকম রেফারি একটা গোষ্ঠী এই জিনিসটা করেছে। ইন্ডিয়ান সুপার লিগ কি বলবেন তাহলে? প্রমাণ শুধু ওইটুকুই যে টিভিতে দেখা গেছে যে রেফারি অন্যায্যভাবে পেনাল্টি দিয়েছে, অন্যায্যভাবে পেনাল্টি থেকে দলকে বঞ্চিত করেছে, ইচ্ছাকৃতভাবে লাল কার্ড দেখিয়েছে, ইচ্ছাকৃতভাবে লাল কার্ড দেখানো উচিত বলে সেই জায়গাটায় তিনি লাল কার্ড দেখাননি, এমনকি হলুদ কার্ডও দেখাননি। এগুলো চোখে ধরা পড়েছে, কিন্তু প্রতিকার কিছু হয়েছে কি? হয়নি। কারণ কি, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি একজন বাঙালি জাতীয় টিমের গোলকিপার কল্যাণ চৌবে, তার ক্ষমতা হয়নি এই নীতিগুলোকে পাল্টাতে বা এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে। যার ফলে আজকে
দেশে কথিত আছে যে দেশের আমাদের ভারতবর্ষে 1 নম্বর লিগ, ফুটবল লিগ, ইন্ডিয়ান সুপার লিগ ISL মাঠে দর্শক হয় না। লজ্জাজনক। তার কারণ হচ্ছে এইটা, এই ধরনের মানুষ দেখতে চায় না। মানুষ ভালো খেলা দেখতে চায়, উচিত টিম, ভালো খেলে যোগ্য টিম জিতুক সেটাই চায়। মাঠের মধ্যে এরকমভাবে অন্যায্য পক্ষপাতিত্ব, রেফারির দ্বারা ম্যাচ জিতিয়ে দেওয়া আর একটা টিমকে হারিয়ে দেওয়া, সবাই এটা বরদাস্ত করবে না, পছন্দ করবে না। আর সেই জন্যই এই ব্যাপারটা এমনভাবে ঘটলো, মাঠে এখন দর্শক যায় না। ISL মাঠে দেখবেন অধিকাংশ মাঠ ফাঁকা, এখন ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ ছাড়া। আর একটা কথা হচ্ছে যে এখন তো অ্যাপে দেখায় 3 বছর ধরে বা কিছু বছর ধরে দেখাচ্ছে, সেখানে বেটিং করতে গেলে বা সেটিং করতে গেলে একটু অসুবিধা হয়। আরেকটা কথা হচ্ছে কি, যে এই 3 প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডানের কোটি কোটি দর্শক আছে, তাদের ভয়ে এই বেটিং চক্রটা সেদিকে বা তাদের খেলায় হাত বাড়াতে পারত না, কারণ তাদের কোটি কোটি সমর্থক আছে। কি করে করতো তারা? তাহলে আর্থিক সংকটে ধুঁকতে থাকা ছোট ক্লাবগুলোকে টার্গেট করতো এই বেটিং চক্র। স্পন্সর এনে দেব, ভালো টিম গড়ে দেব, এমন সব লোভনীয় প্রস্তাব এই ক্লাবগুলোকে দিত এই বেটিং চক্র, যেগুলো ছোট টিম এবং যেখানে অধিকাংশ নিম্নবিত্ত পরিবার থেকে প্লেয়ারে খেলতে আসে, গরিব মফস্বল থেকে, তাদেরকে টার্গেট করত। টিম গঠন থেকে ম্যাচ সংগঠন সব কিছুই আমরা করে দেব। ফলে এই বেটিং চক্রটা সেই দায়িত্বটা টিমের নিয়ে নিত। আর এইসব ছোট টিমের ক্লাবের কর্তাদেরকে কিছু পয়সা বা কিছু টাকা দিয়ে দেওয়া হতো। তার ফলে যখন ম্যাচ শুরু হয়, এই শুরু হতে গিয়ে দেখা যায় যে মোটা নগদ অর্থের বিনিময়ে গরিব ফুটবলারদের দিয়ে ম্যাচের গড়পেটাটা শুরু হয়। আমরা ম্যাচ জিতি, মানে দেখুন, একজন গরিব ফুটবলার একদম নিম্নবিত্ত পরিবার থেকে এসছে, একদম গরিব পরিবারের থেকে এসছে, সেই ফুটবলার নিজে কি বলছে, নাম বললাম না, তিনি বলছেন যে জানেন, আমরা ম্যাচ জিতিয়ে ক্লাবের থেকে যে পেমেন্ট পাবো তার 5 গুণ টাকা পাবো যদি আমরা ক্লাবকে ম্যাচটা হারিয়ে দিই। লিগের বেশিরভাগ ম্যাচই এখন হয় জেলার মাঠে, সেখানে না থাকে মিডিয়া আর না থাকে সেরকম দর্শক। ফলে ফুটবলাররা অন্যায়ভাবে পায়ের ফাঁক দিয়ে গোল খাইয়েও গালিগালাজ বা মারধর খাওয়ার আতঙ্কে থাকেন না। ম্যাচ সম্প্রসারণকারী সংস্থা বা যারা সম্প্রচার করে, সেই সম্প্রচারকারী বা মিডিয়া সংস্থা খুব কম ক্যামেরা এই ম্যাচগুলো দেখায়। ফলে ফুটবলারদের তারাও বুঝে গেছে, ক্লাব কর্তারাও বুঝে গেছে, বেটিং চক্রও বুঝে গেছে, যেখানে মিডিয়া নেই, ধরা পড়ার সম্ভাবনা নেই, তাই তাদের ভুলগুলো সহজ ইচ্ছাকৃতভাবে প্রমাণ করা যাবে না যে আমরা সেটিং করে হেরেছি বা জিতেছি বা বেটিং করেছি। এটি হচ্ছে একটা অক্ষমতা, অযোগ্যতা আমাদের ফুটবল অ্যাসোসিয়েশন বা ফেডারেশনে, যারা ম্যাচগুলো সংগঠিত করে। তুমি সব জেলার মাঠে খেলাচ্ছ, ভালো খেলাটাকে প্রচার করছো, সম্প্রসারণ করছো, যাতে জেলার মানুষ বা ফুটবলাররা উৎসাহিত হয়, উঠে আসে সেখানে নতুন নতুন ফুটবলাররা। কিন্তু সেখানে গলতি আছে, সেখানে তুমি একটা টিভি চ্যানেলকে বা কোনো মিডিয়া চ্যানেলকে তো তুমি দিতে পারো খেলাটাকে দেখানোর জন্য, টেলিকাস্ট করার জন্য, তাহলে তো এসব বেটিং করার সাহস তারা পাবে না, কিন্তু করে না। আর বেটিংয়ের শর্তে ম্যাচ হারাটাই হচ্ছে বড় ব্যাপার। সরাসরি সম্প্রচার, মানে টিভি চ্যানেল বলুন বা মিডিয়া বলুন, যারা সম্প্রচার করে থাকে, এই সম্প্রচার হওয়া ম্যাচগুলো ব্যাটিং অ্যাপ বেআইনিভাবে কপি করে তাদের গ্রাহকদের সামনে তুলে ধরে, যাতে সারা বিশ্বের জুয়ারিরাই টাকা লাগাতে পারে এই বেটিং সংস্থার মাধ্যমে। সিঙ্গাপুর, মালয়েশিয়া তো বটেই, রাশিয়ার একটি বেটিং সংস্থাও কলকাতা লিগ নিয়ে বেটিং করে এবং তাদের চক্রের লোকজন নিয়ন্ত্রণ করছেন ময়দানের খুব
ছোট ছোট ক্লাব কর্তাদের, কোচদের, ফুটবলারদের। এইসব চক্রের দুষ্ট লোকেরাই একে একে এখন গ্রেপ্তার হচ্ছেন। ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে। আদৌ হবে কিনা, একজন দুজনকে ধরলে তো হবে না, হাজার হাজার এরকম ক্রিমিনাল যুক্ত আছে। আর এই যে খেলাগুলো করে না, যেখানে মিডিয়া যায় না বা দেখানোর কোনো ব্যবস্থা থাকে না, এই বেটিং চক্র কি করে জানেন? নিজেরা ভিডিও তুলে যে প্লেয়ারটা ইচ্ছাকৃতভাবে পেনাল্টি পাইয়ে দিয়েছে তার ফটোটা ফোকাস করে ওই সিঙ্গাপুর বাইরে যারা বেটিং চক্র আছে মেন, তাদের কাছে, তাদের বসদের কাছে পাঠিয়ে দেয়। সে সিঙ্গাপুর বলুন বা মালয়েশিয়া বলুন, এসব জায়গায় বেটিংটা, কলকাতা ফুটবল নিয়ে টাকা দরকার। সে কলকাতা ফুটবল একটা নগণ্য পৃথিবীর মানচিত্রে তো খুঁজে পাওয়া যাবে না। তার ইন্টারেস্ট দেয় কেন জানেন? সেখান থেকে ভালো টাকা রোজগার করা যাবে। আর সেই ফটোগুলো তার নিজস্ব ভিডিওতে তুলে ওই সেটিং ফুটবল ম্যাচগুলো তারা সেগুলো নিজেরা ভিডিও করে তাদের সিঙ্গাপুর বা হংকং বলুন বা মালয়েশিয়ায় বলুন, তাদের বসদের কাছে পাঠিয়ে দেয়, যে দেখুন এইভাবে ম্যাচটা আমরা হারিয়েছি। আর যে প্লেয়ারটা এই জিনিসটা করেছে, কেউ ইচ্ছাকৃতভাবে লাল কার্ড দেখলো, কেউ ইচ্ছাকৃতভাবে মাঠ থেকে বেরিয়ে গেল আহত হওয়ার ভান করে, কেউ ইচ্ছাকৃতভাবে পেনাল্টি পাইয়ে দিল, পেনাল্টি বক্সে ল্যাং মেরে ফাউল করে, তাদের ছবিগুলো পাঠালে তারা একটা ভালো টাকা এই বেটিং চক্র থেকে পায়। আর বাদ বাকি যারা আছে তারা তো এই ম্যাচটার এই বেটিংয়ের জন্য 3 গুণ টাকা কামিয়ে নেয়। এইভাবে আমাদের ভারতবর্ষের ফুটবল চলছে, তথা বাংলার ফুটবল চলছে। যতদিন এটা বন্ধ না হবে, বাংলার ফুটবলের কোনোদিন উন্নতি হবে না, তথা ভারতীয় ফুটবল কোনোদিন উন্নতির পথ দেখবে বলে আমার মনে হয় না। যেখানে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে আছে, যেরকম আমরা বিশেষ বিশেষ রাজনৈতিক দলের ক্ষমতাসীন দলগুলোতে দেখি, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, কি পায় না তাদের চটি চাটা যারা চালা চামুন্ডা আছে, তাদের নেতা নেত্রীরা আছে, বিধায়করা আছে, মানে এমএলএ এমপিরা আছে, তাদের ছেলেমেয়েরা খুব বেকার থাকে না, আর তাদের বাড়ি কখনো জীর্ণ দশায় থাকে না, প্যালেস প্রাসাদ হয়ে যায়। ঠিক এখানেও ঠিক এরকম। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ, এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।